দেখতে দেখতে শুধু আনন্দমুখ দিনগুলো কেটে গেল। আমার মতো দাদা বৌদি হয়তো নীরবে নিঃশ্বাসে চোখে জল ফেলছে। সেই মন্দির জীবন আমি যেমন কাটাতে পারছি না। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অনেক সুন্দর স্ত্রী আর বাইরে ঝিমঝিম বর্ষা একসঙ্গে ওই পুরুষের উচ্ছ্বাস জাগে না বলো? জীবনে দুষ্টু ভ্রমণ হয়ে থাকতে চাই। বাগানে নানা রকম ফুল দেখে ভ্রমণ দিশেহারা হয়েছে, আর সেই বাগান থেকে নানা সব থেকে সেরা ফুলটি এনে আমি আমার ঘরে সাজিয়ে রেখেছি। অতএব এই ভ্রমণে অন্য কোনো ফুলের প্রতি লালসা নেই। এদের সঙ্গে তর্ক করে উনি ঋষিগণ পর্যন্ত যেতে পারে না, আর আমি তখন ছাড়। অতএব আমি নতশিরে পরাজয় স্বীকার করি। তুমি বাবার স্নেহ থেকে ভালোবাসা থেকে পরিচিত হয়েছো, তাই বাবাকে তুমি আমার বিয়ে করো। আমি তোমাদের বাড়ির এক কুলি ঝিয়ের মতো পড়ে থাকবো, কি হয়ে আমি তোমার প্রতি কোনো দাবি করবো না। আমি তো তোমাকে মুক্তি দিতে পারি না বন্ধুরা। বিয়ে মানুষের জীবনে একবার হয়, আর আমার অনুভব আমার ভালোবাসার তুমি করুণা করে দেবো না বন্ধুরা। আমার নারী জীবনে একদিকে যেমন গর্ব, অপরদিকে কি বন্দনা, তুমি যেন কিছু আমার কাছে একটা গোপন করতে চাইছো। আচ্ছা বন্দনা, বাবা কি তোমার সঙ্গে কথা বলে না? আজ পর্যন্ত একটি দিনের জন্য যাওনি, আর এমনকি আমি যাওয়ার কথা বললে তুমি রাজঘর থেকে এসে যাও, বলো না মাথার উপর সংসারের দাদাদের উপর অভিমান করে এই দেখো কোথায় কোথায় ভুলে যাচ্ছি। তোমাকে আমাকে এক্ষুনি কলকাতা যেতে আর শোনো, ফিরতে যদি দেরি হয় আমার জন্য ভগবান করুন সত্যি তোমার যেন কোনো ক্ষতি হয় না। এখানে প্রাণের সঙ্গে প্রাণের, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, এই দুয়ের সংমিশ্রণ থেকে তার যদি তুমি কত কিছু তৈরি করো, তাহলে আমি বেঁচে থাকতে পারবো না বন্ধনা। আমি যে বেঁচে থাকতে পারবো না। যত দূরেই থাক, কম করে মন গেল আমার কাছে পড়ে আছে। আমাকে খুব ভালোবাসে, অথচ আমি দিনের পর দিন মিথ্যা কথা বলে সব অভিনয় করে চলেছি। আমার এই অভিশপ্ত জীবনে অভিনয় করে কাটাবো, তবু বাবার সবার কথা আমি কোনোদিনই চাইবো না। আমি তোমাকে চাই বন্দনা। তবে আমাকে প্রত্যাখ্যান করলো, আমি তোমাকে আজও এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তোমার ভালোবাসার কাঙ্গাল অমিত ব্যানার্জি সুগন্ধে ফুলের কাছে গা প্রত্যাশা করে এরপরে দেখছি তোমার রূপের অহংকার কমে। আমি এখন এই গাঙ্গুলি বাড়ির বউ। হ্যাঁ জানি, তার সঙ্গে এও জানি আপনি আপনার লম্বা চোখ করি। এই ভাষাগুলো শুনে হজম করে ফেলি। আপনার লজ্জা ঘৃণা বলতে কিছু নেই? এদের কাছে পেতে হলে ওই দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়।
যৌবন করা দেহ দেখলে সত্যি আমি নিজ হয়ে যাই এবং নিজের বিচার বুদ্ধি পর্যন্ত হয়ে মানুষের সামনে দাঁড়িয়ে অসমের মতো এসব কথা বলতে আপনার বিবেক পাচ্ছে না? পরিস্থিতি হলো তোমাকে অবিবাহিত অবস্থায় যেদিন আমি ক্লাস করে দেখেছি সেদিন থেকেই এই রূপ আমাকে পাগল করে দিয়েছে। আপনার কথা বলা শেষ হলে আপনি এখন আসতে পারেন। তুমি বিশ্বাস করো বন্দনা, তোমাকে আমি ভালোবাসি। তোমার শ্বশুর মশাই আমার মামা তোমাকে মোটেই সহ্য করতে পারে না। কি করতে এখানে পড়ে থাকবে? চলো তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক অনেক দূরে নিয়ে যাব, আর সেখানে মানুষের কোনো প্রভাব থাকবে না। সেখানে থাকবে তুমি আর আমি। রঙে রোষে তোমার জীবনটাকে আমি করিয়ে দেবো। আপনি ভেবে দেখো, জীবনটা অবহেলার জিনিস নয়, বাঁচতে হবে। সেখানে সমস্ত রস নিংড়ে ভোগ করতে হবে। জগতের দিকে চেয়ে দেখো, সকল জীবের কত আয়োজন। শুধু জানা চায় কেমন করে পুষ্পচন করতে হয়, মারা গাঁথতে হয়। সেই জীবন তুমি হেলায় নষ্ট করতে চাও, তা হতে দেব না। আপনার সহানুভূতির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন যেতে পারেন। ও, আমার প্রস্তাবে তাহলে তুমি রাজি নও? আপনার প্রথমে রাজি হওয়ার আগে আমার গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। আমি কিন্তু তোমাকে শহরে ছেড়ে দেবো না বন্দনা। খবরদার! আমার নাম আপনি ডাকুন না। আমার নাম ধরে ডাকার কোনো অধিকার আপনার নেই। বাহ, বাহ, বাহ। এই, রাগ করলে ওই তোমার ঠোঁট গোলাপ ফুলের পাপড়ির মতো দেখায়। আপনি দেখছি জানোয়ারের চেয়ে অদম। আপনার তো লোকালয় থেকে জঙ্গলে উঠতে হবে। জানোয়ার, এই জানোয়ারের বিভৎস রূপ তুমি দেখনি বন্দনা। জোরে সরে রইলে কেন? আছে এসো। এখানে শুধু তুমি আর আমি, একটি যুবক, একটি যুবতী, একটি কৃষ্ণাত্ম খবর, একটি সুগন্ধে ফুলের পাড়ে যাওয়া। আপনার অনেক কথা বলার আমি সহ্য করছি। তার নয়, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে আমি কিছু চিৎকার করে তুমি আমাকে বেশি দিন দমে রাখতে পারবে না বন্দনা। এই রূপের অহংকার নিয়ে তুমি আমার গায়ে চল মেরেছিলে, সেই অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমার রূপ যৌবন নিয়ে আমি একটু ছিনিমিনি খেলবো, তারপর বন্ধু ফুলে গেলে উপস্থিত থাকতে তোমায় এই পৃথিবীর বুক থেকে চিরদিনের মতন সরিয়ে দেব। তাহলে আবার দেখা হবে। পৃথিবীতে বাস করি। কেউ চাই ভাঙতে, এই ভাঙা ঘরের মূল্য দিতে আমার মতো কত অভাগী মেয়েকে সকালে ঝুড়ে যায়। তোমাকে আমি ওখানে বিন্দু থেকে ছেড়ে যেতে দেবো না। কে আপনি? কতদিন আমার সঙ্গে ঘর করেছো, আর নতুন স্বামী ভাই চিনতে পারছো না? এখন না দেখার ভান করছো। অতীত থেকে শোনে বর্তমানে টেনে এনে সুখের জীবন থেকে বিষম তুলতে চাই না। বর্তমানে তুমি সুখী হলো, আমি কিন্তু সুখী হতে পারিনি। সত্য সত্যগুলো আমার সামনে বারবার উঁকি করে মারে। তাই তুমি আমাকে ডিভোর্স করলো, আমি তোমার কাছে খোঁজ নিয়ে ছুটে এসেছি। কি আবুল-তাবুল বকছেন আপনি? যা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। পুরনো স্বামীকে তুমি এখন অস্বীকার করলে আমি তো তোমাকে অস্বীকার করতে পারবো না। তাই তোমার শ্বশুরের কাছে সব গোপন খবর ফাঁস করিয়ে দেবো। একেবারে এই কাজ হবে না। আপনি কি? আমি জানি
আর তার সঙ্গে এটাও জেনেছি যে ভণ্ডামি ছাড়া কিছুই নেই। পয়সা রোজগারের এটা একটা নতুন পথ, তাই না ভদ্র মহাশয়? আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। আমার সঙ্গে আগে ওর বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছিল? প্রায় বছর 3 আগে। আপনাকে ডিভোর্স করলো কেন? আমার বসলোকে ওটা অনেক বেশি হয়ে গেছে, ও অজুহাত দেখে আমাকে ডিভোর্স করলো। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তামালপুর। তামালপুর? না না না, তামালপুর নয়, ও দুলালপুর। দুলালপুর? না না না, নামটা পেটেতে আসছে, মুখেতে আসছে না। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, ও অচিন গায়ে। অচিন গায়ে? ঠিক করে বলুন, কোথায় আপনার বাড়ি? ওরে বাবা রে, বলছি লোলে এই দেখার শেষ দেখা। আর আমি দাঁড়াবো না? এই আমার মতো জঞ্চুরির সঙ্গে কথা বললে তোকে তোকে যে অনেক কটু কথা শুনতে হবে রে বোন। আমি যখন নিজের ভার আমি নিতে পারিনি, তখন তোকে আর এই দুঃখের মাঝে আমি ঠেলে দেব না রে। তোকে দেখার জন্য হৃদয় আমার যদি আকার করে নালে তোমার দিয়ে হৃদয়ের আমি সকল দুর্বলতাকে চেপে ধরে রাখবো রে বোন। তাকেও যদি আমি শান্তি না পাই, এই সবার অশান্তি এসে না না বড় কথা বলবো না রে। শুধু দূর থেকে তোর মুখটা দেখে যাবো। দাদা বৌদি আমাকে সুখী করতে চেয়েছিল, বৌদি যখন শুনবে তার স্নেহের বন্ধনার এই অবস্থার কথা, সেখানে আমার দুঃখে কেঁদে কেঁদে পড়েই যাবে। বৌদি ছোটটা রাজুকে দেখতে খুব ইচ্ছে যাচ্ছে। আমার ইচ্ছা, আমার মনের মধ্যে ইচ্ছে কথা ভাইরে যেন প্রকাশ না হয়। ভাবছি তোমাকে একটা কথা বলবো। তুমি দিন দিন এরকম যেন বদলে যাচ্ছ। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার মুখে আগে সব সময় যেন কোনো উদাসী গভীর ভাবে কি চিন্তা করো, আর আমি প্রশ্ন করলেই তুমি এড়িয়ে যাও। তোমার কি হয়েছে বলো না? তুমি যতই গোপন করো, বেশি মাত্রে চেপে রাখা যায় না। বলো না যে কোনোদিন না কোনোদিন নিশ্চয়ই প্রকাশ পাবে। তোমাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি বন্ধুরা। ইতিহাসের শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজকে এত ভালোবেসেছিল কিনা, যখন যেখানে থাকি না কেন আমার মুখ আমার। আচ্ছা সত্যি করে বলো তো, তোমারও ঠিক এমনি হয়েছে না? তুমি কখন ফিরবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে যাই। বন্দনা, যদি তোমার সঙ্গে আমার বিয়ে না হতো তাহলে কি সর্বসূত্রে কি আমরা পরিচিত হতাম? আমার যে অনেক সুন্দরী মেয়ে তোমার স্ত্রী হতে পারত। তুমি শুধু আমাকে দয়া না করলে, অলোকের হাত থেকে বাঁচতে আমার যে না না, দয়ার কথা বলো না। মানুষ হয়ে আমি মানুষের আর তোমার মতো সুন্দর স্ত্রী পেয়ে আমার মতো সুন্দর আরে পৃথিবীতে কিছু নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে তোমার চোখেরই
হতভাগীকে আমি কোলে পিঠে মানুষ করেছি, আমার কাছে ছায়ার মতো সব সময় থাকতো। আর আজ তার অভাবটা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। জানি না শ্বশুর বাড়িতে সে কিভাবে কেমন করে আছে। এখানে এলে তখন ভূগর্ভে তাকে সামনে দেখতে পাবো। ও দাদা যখন গেছে ওকে নিশ্চয় নিয়ে আসবো। কিন্তু কি কলকাতায় বেড়াতে যাবে, তাই ওর শ্বশুর বলল পুজোর পর বন্দনা এখানে আসবে। সত্যি? তুমি সত্যি বলছো বন্দনা কলকাতা বেড়াতে যাবে? তবে কি আমি তোমাকে মিথ্যে করে বাড়িয়ে বলছি? না গো না, সে এখন সন্দীপ চ্যাটার্জির বন্য, সে এখন অচিন গায়ের ধনী পরিবারের বউ। হতভাগী সেখানে সকলের সঙ্গে সবাইকে মানিয়ে নিতে পেরেছে তো? বলো না। সে আর তোমাকে বলতে হবে না বিজয়া, তোমার শিক্ষায় এ যে বাড়ির সকলকে কত যে আপন করে নিয়েছি, আর বন্ধু কাছে কত সুখী হয়েছি, তা নিশ্চিত চোখে না দেখলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কি হলো তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন? কই না না না, ও কিচ্ছু নয়। হতভাগীর জীবনটা তো খুব দুঃখে কেটেছে। বড় দাদা হয়ে আমি ওর মুখে হাসি ফোটাতে পারিনি বলে, তাই আজ ওর মুখে সুখী হতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে বিজয়া। আর সেই আনন্দের মাঝে কখন যে চোখের জল এসে যায়। আর আমার চোখের জল ফেলা ঠিক হবে না। আমার চোখে জল পড়লে তার চেয়ে অমঙ্গল হবে। হ্যাঁ গো, বন্দনা আমার কথা জিজ্ঞাসা করেছিল। বারবার জিজ্ঞাসা করছিল। আর রাজুকে নিয়ে যাইনি বলে সে কি এখন যখন যাব রাজুকে সঙ্গে নিয়ে যাব বলছি। সেই ইচ্ছাই তো ছিল বিজয়া, কিন্তু বন্দনার শ্বশুর বন্দনাকে নিয়ে বাড়ি করে বেড়াতে বেরোলো। অবশ্য আমাকেও যাওয়ার জন্য বলেছিল,
কিন্তু এই পোশাকে আমাকে ওদের সামনে যে অনেক খারাপ দেখাবে, তাই বাড়িতে আমি অনেক কাজের অজুহাত দেখি আমি চলে এলাম। বন্দনাকে তাহলে ওর শ্বশুর নিশ্চয়ই মেনে নিয়েছে, খুব ভালোবাসে। ভালোবাসে মানে? আজকের দিনে ওরকম মানুষই পাওয়া যায় না বিজয়া। সত্যি বলছো? হ্যাঁ, সে আমার সঙ্গে কত গল্প করলো, হ্যাঁ, আর একটা টেবিলে বসিয়ে কত রকমের যে আমাকে মিষ্টি খাইয়েছে, তার নাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সেসব মিষ্টি আমি কোনোদিনও চোখেই দেখি না। বলছে না, এখনো পর্যন্ত একটা কেবল আমার মরে গেছে, আর দুদিন থাকলে দেখবে আমি কিরকম মোটা হয়ে আসতাম। যাই হোক, ভগবানই তাহলে আমাদের সুখী হয়েছে। ওর সুখের জন্য আমি ঠাকুরের কাছে কতদিন রাত প্রার্থনা করেছি। জানো, ভগবানকে দেখতে না আমার ভীষণ ইচ্ছে করছে গো। আর তো পুজোর মাত্র দুদিন বাকি, পুজোর পরেই আমি বন্দনাকে এখানে নিয়ে আসবো। এবার কিন্তু আমাকে পিসিমণির বাড়ি নিয়ে যেতে হবে বাপি। আরে হে হে, তোকেও তোর পিসিমণির বাড়ি নিয়ে যাবো। পিসিমণিকে তুমি নিয়ে আনে না বাপি। পুজোয় তোমার পিসিমণি কলকাতা বেড়াতে গেছে, পুজোর পর তোমার পিসিমণি এখানে আসবে। কলকাতা? এ তো মস্ত বড় শহর বাবা, আমিও কলকাতা যাব। ঠিক আছে, তোমার পিসিমণি এখানে আসুন, তারপর তুমি তোমার পিসিমণির সঙ্গে গিয়ে কলকাতা বেড়াতে যাবে, কেমন? বাহ বাহ, খুব মজা হবে। পিসিমণি আমাকে অনেক খেলা কিনে দেবে। বাপি, তুমি আমার পুজো জামা আনবে না বাপি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোয় তোর জামা এনে যাবো রে বাবা। রঞ্জুকে ওর বাপি কি সুন্দর জামা এনে দিয়েছে। দাঁড়াও, তোমাকে নিয়ে এসে দেখাচ্ছি। রঞ্জুর মতন জামা কিন্তু আমারও চাই। ছেলেটাকে একটা সামান্য আমি জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। পুজোয় আর 5টা ছেলে নতুন জামা দেখে আমার কাছে যখন কাঁদবি, তখন আমি কি বলে তাকে সান্ত্বনা দেব? তুমি কিছু মনে করো না। আমি আমি ওর ওই পুরোনো জামাটা আমি ঠিক কেচে রেখে দেবো। আচ্ছা বলো না, বন্দনার কাপড় দেখে কি বললো? খুব আনন্দ হয়েছে বিজয়া, এমনকি আমাদের দেওয়া কাপড় পরে সে ঠাকুর দেখতে যাব বলেছে। আর আমাদের রাজু ছেলে জামা পরে ঠাকুর তলায় ঘুরে বেড়াবে। মানে কোন ভগ্নিপতির জন্য তুমি কাপড় আনতে পারলে, অন্তত ছেলেটা তুমি তো সামান্য জামা আনতে পারলে না? তুই তো আর্থিক অবস্থা সবই জানিস রে প্রদীপ। তাছাড়া এই বন্দনার নতুন বিয়ে হয়েছে, এই পুজোর সময় কাপড় না দিলে এই লোক সমাজে যে আমাদের আয়ও হতে হবে, যে সমাজে একজন খেতে না পেয়ে শুকিয়ে কুকিয়ে মরে গেলাম, তার মুখে এক মুখ অর্থ তুলে দেয় না। যে সমাজের ছল ছুতো খুঁজে বেড়ায়, এটা সহজ সরল মানুষের জীবনের বিকাশের পরিবেশ করে দিতে পারি না। সে সমাজ কিসের সমাজ? ওর অভিযোগ মিথ্যে নয় রে ভাই, কিন্তু পারতে তুমি ধনির সঙ্গে আত্মীয়তা করতে পারছি না দাদা, কোনোদিনও পারছে না। পদে পদে তোমাকে অপমানিত হতে হবে। অনেক আশা নিয়ে বহু কষ্টে যে কাপড় বৃষ্টি তুমি নিয়ে গিয়েছিলে, আজ তা শুধু অপমান করে ফিরিয়ে দিয়েছি। এরপর হয়তো কোনোদিন তোমাকে তোর অপমান দিয়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যাবে। প্রদীপ, তোমার স্নেহ ভালোবাসার ব্যাপারে বলল রে বিচি বিচি অপমান করতে কেউ না দাদা। না 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 না, এসব কথা তোকে কে বলেছে? কেউ বলেনি, আর তুমিও যে সেটা নিজ মুখে প্রকাশ করবে না সেটাও আমি ভালোভাবে জানি। কিন্তু দাদা, ঘরের ঘরে তোমার সযত্নে লুকিয়ে রাখা কাপড় বৃষ্টি আমার চোখকে কিন্তু মাথা দিতে পারিনি। তুমি যে আমাকে এতক্ষণ এত কথা বললে, সব কিছু মিথ্যা। চুপ করে আছো কেন? বলো, কি হলো বলো না।
বিজয়া হে, তোমাকে আমি এতক্ষণ মিথ্যা কথা বলেছি, তোমার সঙ্গে আমি এতক্ষণ অভিনয় করেছি। আইনি অভিনেতা, অভিনয় করতে গিয়ে আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম। দাদা না, আমাকে আমাকে তো দাদা বলে ডাকিস? আরে আরে আমি মিথ্যেবাদী, আমি চালিয়ে তোরে হাত দুটো দিয়ে তুই তোরে মিথ্যেবাদীর গালে দুটো ছোড় মারতে পারিস না রে ভাই। কি হলো, পারবি না? দাদা বলি তুই আমাকে ক্ষমা করছিস? না, ক্ষমা করিস না রে, ক্ষমা করিস না। দাদা তুমি শান্ত হো, দাদা ধৈর্য ধরো, অধৈর্য হয়ে জীবনটাকে এইভাবে সেতুকে দিও না দাদা। ওরে ওরে প্রদীপ, যার মুখের হাসি আমি কোনোদিন হারিয়ে যেতে দেখিনি, সে বন্ধনা এত ব্যথা বেদনা চেপে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে, তা আমি কোনোদিনও পারবো না রে, কিছুতেই পারবো না। আমাদের বন্ধনা সত্যি কি সুখী হতে পারেনি? ওসব কথা বলছি, তুমিও আমার কাছে গোপন রাখবে? না না, তোমরা কেউ আমার কাছে গোপন রাখতে পারবে না। বন্ধনাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিনি, কিন্তু আমি যেটাকে মানতে চেয়ে মানুষ করেছি, সেই সন্তানের ব্যথা বুঝতে মায়েরই কখনো ভুল হয় না, মায়েরই কখনো ভুল হয় না। বন্দনার চিন্তায় দাদা বৌদি অস্থির হয়ে উঠেছে। এদিকে সংসারের অভাব দিন দিন বেড়েই চলেছি, আর আমি শুধু নীরব দর্শকের মতো যাচ্ছি। না, আর চাকরির আশা না করি, একটা কিছু করতে হবে, কিন্তু কিন্তু কি করত? শিক্ষিত অন্ধকারময় পৃথিবীতে শুধু শুধু একটু আলো সত্য আমি দিশাহারা পথিকের মতো পথ খুঁজে বেড়াচ্ছি, অথচ সামনে যে আমি কোনো পথই খুঁজে পাচ্ছি না। আমিও তোকে সারাদিন খুঁজে বেড়াচ্ছি, জানো কি হয়েছে বিনয়? মিস্ত্রিরা ঠাকুরের রং করতে এসেছে, অথচ তোর দেখা নেই, কি ব্যাপার বলতো? মানে শরীরটা বেশ ভালো নেই। সে কি, এই পুজোর সময় তুই অসুখে পড়লে আমি যে ভীষণ অসুবিধায় পড়বো, তবু তুই আছিস অনেক পরিত্রাণ। না, ভালো কথা নয়, তুই তাড়াতাড়ি ডাক্তারখানায় যা। আরে না, তেমন কিছু হয়নি, সেরে যাবে। ও তাহলে বুঝেছি। কি বুঝেছি? তোর এই মনের অসুখের কথা, মনের মন্দিরে এখন প্রিয়ার ছবি কল্পনা তুলতে আঁকতে আরম্ভ করে। তার মানে ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি বন্ধু, আর তার সঙ্গে এটাও জানি যে প্রাণ না থাকলে দেহের যেমন কোনো মূল্য নেই, তেমনি শিখা না থাকলে প্রদীপের কোনো মূল্য নেই। ও সব বাজে কথা থাকবো বিনয়, কাজের কথায় আয়। শোন, আর সকালে পুজোর বাজার করতে যাব, আর সাদের বাড়িতে চাঁদা আনতেও যাবো। যাই হোক, তবু তোর উৎসাহে এই পলাশপুর গ্রামের মানুষের মুখে শান্তির হাসি ফুটে উঠছে। আমার একার কথা বলেছি, তার সঙ্গে তোরও কিছু আছে। জানিস পরদীপ, এই পলাশপুর গ্রামের মানুষদের হাসি আমি চিরদিন দেখে যেতে চাই। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, এ আমার স্বপ্ন। জানি না আমার স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হবে কিনা। নিশ্চয় হবে বন্ধু, নিশ্চয় হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই পূর্ব আকাশে উদিত হয়েছে নতুন সূর্য, আর সেই সূর্যের আলোক ছাটায় এই পলাশপুর গ্রামের মানুষের মুখে হাসি ফুটতে বেশি দেরি নেই। ওরে হাত ধরে তার স্তরে চিৎকার করে বলবো, তোমার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। মানুষে মানুষে হিংসা বিলে থাকবে না কোনো উচ্চ নিচ ভেদাভেদ, থাকবে শুধু প্রেম প্রীতি আর বুক ভরা ভালোবাসা। আমিও সেদিন তোর মতো কবির কবি উঠলে আমার নিশার অবসানে
জীবনটাকে রাঙিয়ে দেবে নতুন সুরের গানে। বসন্ত আসবে আমার হাসবে জগৎ দেখতে পাই, দোলন চাপা মাথা তুলিয়ে গাইবে আপন মনে, ভোরের রবি উঠবে আমার নিশার অবসানে। রক্ত উঠে মরবি রে, রক্ত উঠে মরবি, তুই সুখী হতে পারবি না। ভেবেছিস আমাকে বেঁকে নিয়ে দিল্লিকে বুঝতে নিয়ে গিয়ে তুই সুখী হয়েছিস? তোর সুখ সুগার বেশি দিন থাকবে না। যদি আমি সত্যি মায়ের চোখ আমার সন্তান হয়ে থাকি, তোকে আমি অভিশাপ দিচ্ছে প্রতি রাত্রির মধ্যে তুই মুখে রক্ত উঠে মরবি রে, রক্ত উঠে মরবি। মা গো মা জগৎ জননী, একটু কার্তিক বেটার মৃত্যু দেওয়া, তাহলে গিন্নি আমার কাছে ফিরে আসবে মা। আমি আর একাকি থাকতে পারছি না। যদি তবুও তাকে বরণ করে আমি করে তুলবো। আমি গেছি। কি হয়েছে রে? আমি একেবারে শেষ হয়ে গেছি। কি হয়েছে তাই বল। যাওয়া তাই হয়েছে। ভূমিকা রেখে সিধা সিধে আসল কথাটা তো ভুলে বল। দাঁড়াও কথা, আগে একটু দৌনি দাঁড়ানো রে হতো ভাগা। যাওতে পারছি না কথা, যতবার এই কোমরে মেরেছে। মেরেছে? হ্যাঁ গো, শুধু কিঞ্চন নয়, ইয়া বড় বড় লাঠির গা। কে বলে? ওই পুলি পাড়ার ছেলেরা। আমি তো কোনো রকম পাত্রিকটা দিয়ে পালিয়ে আসছি, তোমাকে পালে তারা শেষ করে ফেলবে। কেন রে, কেন কেন কেন? আর বলো না, ভোজা পুলির মেয়ের জন্য যে কাপড়টা আমাকে দিয়ে পাঠিয়েছিলে, সেই কাপড় দিয়ে আমি তোমার নাম করেছি। অমনে জুড়ি ঘর থেকে আমার হাতটা ধরে চেঁচিয়ে লোক জুড়ো করলো। আর এসেন্টা আমার কাছে লাগলো কর্তা গো, এসে আমাকে দমা দম করে আমার পিঠে আর কোমরে লাঠির গা বসিয়ে দিল। মাই বসে জটলা করছে, ও এখনই হয়তো তলবি দিয়েছে, তোমার ঘর থেকে নিয়ে গিয়ে মারবে। ওরে ভূপতি, এখন আমি কি করবো? ওরা যে আমাকে নিয়ে ফেলবে। বাড়ি থেকে কিছুদিনের মতন পালাম করতাম, কিন্তু রাস্তায় যদি দেখতে পাই আমাকে চন্দ্র পানিতে পুড়িয়ে ফেলবে। যা বলো বলে তাই করো, তোমাকে আমি বই বই করে বারণ করেছিলাম, পাড়া ওদের দিকে নজর দিও না। আমার ছোট কথা যখন তুই কানে লাগলি, এখন এবার ঢেলা সামলা গরিবের কথা বাতি হলে তো মিষ্টি লাগে। এবার মতো তুই আমার বাঁচা বাবু, আমি তো সব কথা শুনবো। আমি তোকে ছুঁয়ে বলছি, আমার পর বাপে নিয়ে বলছি, আমি কখনো কোনো কাজ করবো না। তেনকড়ি বাবু বাড়িতে আছেন? তেনকড়ি বাবু ওর মতন ছড়া আসছে, আমি কর্তা বাড়িতে নেই, আর সবার চর্চাটা ভালো বেশ করে বন্ধ করে দিবি। ও আমি পারবো না কর্তা। যাবো ভূপতি, তুই আমার বাবা, তুই আমার ছেলে। আমি তোকে ভালো জামা কাপড় কিনে দেবো। ঠিক বলছো কর্তা। রে বাবা, ঠিক ঠিক ঠিক। দেখো, বিপদ কেটে গেলে যেন ভুলে যেও না, তা না হলে আমি নিজের লাঠি নিয়ে তোমার মাথা ভেঙে দিব। হ্যাঁ, আগো মা জগৎ জননী, এবার মতো ধমকে বাঁচা মা। আমি নাক মুচ্ছি, কান মুচ্ছি, কোনোদিনও আমি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না মা। এই যে তিনকড়ি বাবু, আপনি বাড়িতে আছেন অথচ আপনাকে ডেকে ডেকে কোনো সাড়াই পেলাম না।
গভীরভাবে কোনো চিন্তা করছিলেন, আমি হঠাৎ এসে আপনার যৌবনিকা টেনে নিলাম। না না না, তেমন তো কিছু নয়। কেমন আছেন স্যার? ভালো। শ্রমিকদের নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে আপনার কাছে আসতে দেরি হয়ে গেল। আমি ভাবলাম আমার মতো ধমকে আপনি হয়তো ভুলে গেছেন। আপনাকে আমি বলতে পারবো না দিনকরি বাবু, আমার চলার পথে আপনি একমাত্র সাহায্য। তাই তো আমি আপনার কাছে ছুটে চলে এসেছি। মা জগৎ জননীর ইচ্ছে। আপনাকে আমি বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারি। একবার বিশ্বাস করে দেখুন না স্যার। আশা করি আমার কথা মতো আপনি কাজ করবেন। নিশ্চয় করবো। বেমানি করলে আপনাকে আমি বাঁচিয়ে রাখবো না। কি যে বলেন স্যার, আমি ব্রাহ্মণ সন্তান ও ত্রিসন্ধ্যা গায়ত্রীর জপ না করলে জল স্পর্শ করি না। আমি কি কখনো আপনার সঙ্গে বেমানি করতে পারি স্যার? সেই বিশ্বাসে আমি আপনার সঙ্গে আপনার কাজের দায়িত্ব দিচ্ছি। সন্দীপের বোন অর্থাৎ বন্দনার শ্বশুর বাড়ি আপনাকে যেতে হবে। তবে এই দেশে নয়। কিভাবে স্যার? বয়সের ভার যতটুকু সম্ভব কম করে যুবক ভেসে আপনাকে অভিনয় করতে হবে। অভিনয়? এই অভিনয় আপনি সেখানে বলবেন বন্দনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সে আপনাকে ডিভোর্স করেছে। স্যার, কিন্তু নয়, এই কাজ আপনাকে করতে হবে। এতে পুরোপুরি 1000 টাকা আছে। কাজ শেষ হয়ে গেলে আরো 1000 টাকা পাবেন। কিন্তু স্যার, এই কথা শুনলে যে বন্ধনাকে তার শ্বশুর বাড়ির লোকে তাড়িয়ে দিবে। দাঁড়িয়ে দিলেই তো আমার পরম লাভ। এখন বন্দনাকে কাছে পেতে আর কোনো বাধা থাকবে না। আপনি কি বন্ধনাকে ভালোবাসেন স্যার? ভালোবাসা আমি পিনাকির দীপ্তে অভিযানে লাভাসকে পলাশপুর গ্রামে শিকার করতে এসে বন্দনাকে আমি প্রথম থেকেই রূপ যৌবন সে ঘরে নিবেদন করতে গিয়ে সে চালিয়ে আমার গাড়ি জোর মেরেছিল। সে কথা আমি কোনোদিন বলতে পারবো না। আর রূপ যৌবন নিয়ে আমি চিনি খেলবো। তারপর একদিন মধু ফুরে গেলে আর সে দেহটা ছুঁড়ে ফেলে দিব অন্ধকারে। নমস্কার, একটি বিশেষ সূচনা। এই মাত্র কোড করি 1000 টাকা। बाप बड़ा की भाई बड़ा ये सबसे बड़ा है भैया। कोड़ी 1000 টাকা। কাজ শেষ হয়ে গেলে আরো টাকা। টাকাই পাপ, টাকার পুণ্য। মা গো মা জগৎ জননী, এটা যেন পাপ মনে করিস না।